শব্দ। আগের ভিডিওতে আমরা প্রথম পার্টটা আলোচনা করেছি, আজকের ভিডিওতে আমরা সেকেন্ড পার্ট আলোচনা করছি। আজকে প্রথমেই আমরা কতগুলো নিউমেরিক্যালস করে নেব। নিউমেরিক্যালস খুব সহজ কিছু নিউমেরিক্যালস। আগের দিন কতগুলো সম্পর্ক বা রিলেশন আমরা করেছি। প্রথমে সেই রিলেশনগুলো ভালো করে একটু খুঁজে নিই। এই রকমের কিছু রিলেশন করেছে দেখো, যে একটা ছিল ভি ইকুয়াল টু এন ল্যামডা, আরেকটা সম্পর্ক ছিল এন ইকুয়াল টু 1/n। এই সম্পর্ক দুটো মনে রাখতে পারলে আমি যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো। আচ্ছা, শুধু মনে রাখলে হবে না, টার্মগুলো জানতে হবে। আমি একটু মনে করিয়ে দিচ্ছি। ল্যামডাটা কি ছিল? ল্যামডাটাকে বলা হয়েছিল তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো? আর একটু মনে করিয়ে দিচ্ছি, একবার পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব, একবার পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব, সেটাই হচ্ছে তোমার ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, টিটা কি? টিটা হচ্ছে পর্যায়কাল, কারণ একবার পূর্ণ কম্পনে প্রয়োজনীয় সময় বা একবার কম্পন হতে যে সময় লাগছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। আচ্ছা, আর কি দরকার? এন, 1 সেকেন্ডে কম্পন সংখ্যা, 1 সেকেন্ডে পূর্ণ কম্পন সংখ্যা, এটাকে বলা হয় কম্পাঙ্ক। তোমার যদি এই কথাগুলো মনে থাকে তাহলে এই সম্পর্কিত যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। কিছু কিছু অঙ্কে সরাসরি তোমাকে এন ল্যামডা দিয়ে থাকবে, মানে ভি ইকুয়াল টু এন ল্যামডা সম্পর্কে যে কোনো দুটো রাশি দেওয়া থাকবে, তোমাকে বলবে তৃতীয় রাশিটা নির্ণয় করো। এটা একটা প্রসেস হয়। আরেকটা টাইপ হয় যেখানে তোমার এখানে এরকম ধরনের এতবার কম্পনে এই দূরত্ব অতিক্রম করলো, এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজেও থাকতে পারে, যেখানে তোমাকে মনে রেখে রেখে, যেমন একবার পূর্ণ কম্পনে যে দূরত্ব সেটাই হচ্ছে ল্যামডা। তোমাকে দিতে পারে যে 20 বার কম্পনে 50 মিটার দূরত্ব অতিক্রম করলো, বাকি একটা টার্ম কিছু দেওয়া আছে, তারপর বলেছে অঙ্কটা করো। তখন তোমাকে বুঝতে হবে যে একবার কম্পনে যেটা বের করবো সেটা হয়ে যাবে আমার ল্যামডা, বা একবার পূর্ণ কম্পনে যে সময় লাগবে সেটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড। এই কথাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলোর মধ্যে আর কিছু নেই। যেমন দেখো, প্রথম যে অঙ্কটা দিয়েছে খুব সিম্পল, জাস্ট ফর্মুলা বেসিস, দুটো প্যারামিটার দেওয়া আছে আর একটা প্যারামিটার নির্ণয় করতে হবে। তাহলে এরকম বলেছে, তোমাকে বলেছে যে বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। তাহলে ভি দেওয়া আছে, ভি ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর বলেছে যে একটি সুরসলাকার কম্পাঙ্ক 680, একটি সুরসলাকার কম্পাঙ্ক 680 হার্জ। এইচ জেড যদি লেখা থাকে তাহলে মনে রাখবে সেটা কম্পাঙ্কের একক, ওটাকে বলা হয় হার্জ। বলেছে নিঃসৃত শব্দের শব্দ তরঙ্গ দৈর্ঘ্য কত? খুব সিম্পল হয়ে গেল। আমরা জানি যে ভি ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা, তাহলে সেখান থেকে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এন। আমি আর ক্যালকুলেশন করলাম না, তুমি মান বসালেই এখান থেকে পেয়ে যাবে হাফ মিটার। হয়ে গেল। দ্বিতীয় অঙ্কে চলে যাও। দ্বিতীয় অঙ্ক বলছে একটি সুরসলাকার কম্পাঙ্ক, দ্বিতীয় অঙ্ক বলছে একটা সুরসলাকার কম্পাঙ্ক 420 হার্জ। প্রশ্ন দিয়েছে এর থেকে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 0.8 মিটার, 0.8 মিটার। তোমাকে বলেছে বায়ুতে শব্দের বেগ কত? তাহলে এখান থেকে মান বসালে হয়ে যাবে। এখানে 420 ইন্টু 0.8, এটা হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড। এটা কিন্তু এসআই পদ্ধতিতেই ব্যবহার করবে, চেষ্টা করবে সবটা এসআই পদ্ধতিতে করতে। সিজিএস করলেও ভুল কিছু নেই। যাই হোক, এটাকে এটা দিয়ে যদি গুণ করে দাও, যেটা আসবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ল্যামডার যা একক হবে তুমি মনে রাখবে, ভি এর এককটা সেটা হবে। আচ্ছা, 3 নম্বর অঙ্ক বলছে দুটি সুরসলাকার কম্পাঙ্ক, এটা একটা কম্প্যারিশন দিয়ে দিয়েছে, কম্প্যারিশন দিলেও অসুবিধার কিছু নেই। বলছে দুটি সুরসলাকার কম্পাঙ্ক যথাক্রমে 200 হার্জ, আরেকটা বলেছে 300 হার্জ। দুটি সুরসলাকার কম্পাঙ্ক যথাক্রমে 200 হার্জ আর 300 হার্জ বায়ুতে যে তরঙ্গ উৎপন্ন করে তাদের দৈর্ঘ্যের অনুপাত কত? মানে সোজা কথায় তোমাকে বার করতে হবে ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 সমান কত। তো আমার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু এন ল্যামডা, দুটোই বায়ুতে একই বেগে যাচ্ছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এন। তাহলে
এখান থেকে আমি বলতে পারি ল্যামডা প্রপোর্শনাল টু 1/m, তাহলে আমার ল্যামডা 1 বাই ল্যামডা 2 দ্যাট মাস্ট বি ইকুয়াল টু, বাই তো শব্দের ভেক্টর সেম, তার মানে পাশে এটা লিখে দেবে, যেহেতু v ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইকুয়াল টু n2 বাই n1, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে বাঁ দিকে যদি 1/2 লিখি, ডান দিকে হবে 2/1। যদি সমানুপাতিক সম্পর্ক হতো তাহলে বাঁ দিকে 1/2 লিখলে ডান দিকেও 1/2। আচ্ছা, তাহলে ল্যামডা 1 বাই ল্যামডা 2 এটা হয়ে যাচ্ছে 300, এটা হয়ে যাচ্ছে 200, তাহলে অনুপাত হয়ে যাচ্ছে 3:2। খুব সিম্পল প্রবলেম। আচ্ছা, এবার একটু ল্যাঙ্গুয়েজ টাইপের কিরকম অঙ্ক থাকে আমি একটু বলি। বলছে 664 হার্টজ কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্কটা দেওয়া আছে 664 হার্টজ কম্পাঙ্ক। কোন কম্পনশীল বস্তু 50টি পূর্ণ কম্পনে কত দূরত্ব যাবে? 50টি পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব সমান কত, এটা জানতে চাইছে। দেখো, 50টি পূর্ণ কম্পনে কত দূরত্ব যাবে সেটা আমাকে জানতে চাইছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কোথায় আছে? ল্যামডা। একবার পূর্ণ কম্পনে যে দূরত্ব যাবে সেটা হচ্ছে ল্যামডা। তাহলে 50টি কম্পনে কত যাবে? 50 ল্যামডা। ঠিক আছে, তাহলে তোমার কাজ হচ্ছে কোনোভাবে ল্যামডাটা বার করা। কিভাবে ল্যামডা বার করব? আচ্ছা, ভিটা তোমার অঙ্কে দেওয়া আছে, ভি ইকুয়াল টু 332 মিটার পার সেকেন্ড। তাহলে ভি দেওয়া আছে আর এন দেওয়া আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এন, তাহলে এটা হয়ে যাচ্ছে 332 বাই 664, হাফ হয়ে যাচ্ছে সোজাসুজি। তাহলে আমার পড়ে থাকছে ল্যামডা ইকুয়াল টু 0.5, অবভিয়াসলি মিটার, যেহেতু ভিটা মিটারে। এবার কি বলছে? 50টি পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব কত? তো আমি এভাবে লিখব যে একবার পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে ল্যামডা, মানে 0.5 মিটার। তাহলে 50 বার পূর্ণ কম্পনে কত দূরত্ব হবে? 0.5 ইন্টু 25, 5 25 125, তাহলে এটা হয়ে যাবে 12.5 মিটার। সরি, 50 ছিল না, তাহলে 25 দিয়ে নয়, এটা 50 দিয়ে গুণ হবে। তাহলে এটা যদি 50 করে দিই অর্ধেক, তাহলে সেটা হয়ে যাবে 25 মিটার। ঠিক আছে, এই হচ্ছে তোমার অঙ্ক। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা কি বলছে? বলছে আমার কাছে একটা সুরশলাকা আছে যার কম্পাঙ্ক হচ্ছে 512 হার্টজ। তাহলে একটা সুরশলাকা 512 হার্টজ, যেটাকে টিউরিং ফর্ক বলা হয়। বলছে যে সুরশলাকাটি যে সময়ে 30টি পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই সময়ে 20 মিটার পথ অতিক্রম করে। আরেকবার বলছি, সুরশলাকাটি যে সময়ে 30টি পূর্ণ কম্পন সৃষ্টি করে সেই সময়ে 20 মিটার পথ অতিক্রম করে। আমরা সোজা কথাই হচ্ছে 30 বার পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব, ভালো করে জিনিসটা বুঝবে, অতিক্রান্ত দূরত্ব কত বলেছে? 20 মিটার। তাহলে একবার পূর্ণ কম্পনে 20 মিটার যায়। ল্যাঙ্গুয়েজটা এরকম দেওয়া ছিল যে 30টি পূর্ণ কম্পন সম্পন্ন করলে শব্দ তরঙ্গটি 20 মিটার অতিক্রম করে। তাহলে 30 বার পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব 20 মিটার। তাহলে একবার পূর্ণ কম্পনে কত হবে? 20/30, তার মানে এটা কত করে থাকছে? 2/3 মিটার। তাহলে 2/3 মিটারটা কি হলো? একবার পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব। দেখো, একবার পূর্ণ কম্পনে যেটা অতিক্রান্ত দূরত্ব সেটাকে ল্যামডা বলা হয়। কারণ এখান থেকে হয়ে গেল ল্যামডা 2/3 মিটার। তাহলে শব্দের বেগ কত হবে? ভি ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে এটা হয়ে যাচ্ছে 512 আর এটা হয়ে যাচ্ছে 2/3। ক্যালকুলেশন করে দেখবে, এটা হয়ে যাচ্ছে 1024 বাই 3, আর 300 এর পরে কিছু একটা হবে। 2 3 4 12, 3 1 3, মোটামুটি 341 এর কাছাকাছি একটা কিছু উত্তর হবে, অবভিয়াসলি মিটার পার সেকেন্ডে হবে। তুমি মনে রাখবে, বায়ুতে শব্দের বেগ ইন জেনারেল 330 মিটার পার সেকেন্ড। তাহলে মোটামুটি তার কাছাকাছি এসে তুমি তুলে নেবে যে অঙ্কটা ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে এলো 541, তাহলে তোমাকে বুঝতে হবে কোথাও একটা ভুল হচ্ছে, কারণ বায়ুতে শব্দের বেগ 541 মানে 330 এর কাছাকাছি হওয়ার কথা। ঠিক আছে, বেশ, মোটামুটি এই ধরনের অঙ্কই তোমার পরীক্ষায় আসে।
তোমাকে খালি বুঝে নিতে হবে যে যদি ল্যাঙ্গুয়েজে থাকে কোনটা ল্যামডা কোনটা এন, এই ব্যাপারগুলো তোমাকে একটু খালি বুঝে নিতে হবে, বাস তাহলেই তোমার সব কাজ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে শব্দের প্রতিফলন। শব্দ একটা তরঙ্গ, তাহলে আলো একটা তরঙ্গ ছিল, তোমরা পড়েছো যে আলোক রশ্মির প্রতিফলন হয়। তাহলে আলোর যদি প্রতিফলন হয়, আলো একটা তরঙ্গ, তাহলে শব্দেরও প্রতিফলন হবে, সেটাই এক্সপেক্টেড। ঠিক আছে, দুটোই যেহেতু তরঙ্গ, সুতরাং দুটোর প্রতিফলনের মোটামুটি অনেকটা মিল আছে। আচ্ছা, মিল বা পার্থক্য পরে করছি, প্রতিফলন ব্যাপারটা নিশ্চয়ই মনে আছে যে একটা তরঙ্গ আলোর ক্ষেত্রে পড়েছিলে, আলোক রশ্মি এক মাধ্যমে যেতে যেতে কোনো প্রতিফলকে যদি আপতিত হয়, তাহলে ওই আলোক রশ্মির কিছুটা অংশ আবার ওই মাধ্যমে ফিরে আসে। মানে এরকম ভাবতে পারো যে এখানে যদি আমার একটা দৃঢ় প্রতিফলক থাকে বড় আকারে, একটা বড় প্রতিফলকই লাগে, এবার একটা শব্দ তরঙ্গ যাচ্ছে, যদি ধাক্কা খায় তাহলে দেখা যায় শব্দ তরঙ্গ আবার উল্টো দিকের পথে ওই মাধ্যমেই ফিরে আসে। এই ঘটনাটাকে বলা হয় শব্দের প্রতিফলন। আলোর যেমন প্রতিফলন হয় তেমনি শব্দেরও প্রতিফলন হয়। খুব ভালো করে খেয়াল করে দেখবে যে তুমি একটা বড় হল ঘরে দাঁড়িয়ে আছো, যদি বড় হল ঘরে দাঁড়িয়ে একটু আওয়াজ করো, চিৎকার করো বা জোরে কথা বলো, দেখবে সেটার একটা প্রতিধ্বনি, মানে সেটা আবার ফিরে আসছে তোমার কাছে, এই ধরনের অনুভব হয়। বা তুমি কোনো একটা লম্বা বড় পাহাড়ের নিচের কাছে দাঁড়িয়ে আছো, সেই বড় পাহাড়ের কাছেও যদি জোরে আওয়াজ করো, তোমার মনে হবে যে আওয়াজটা তোমার কাছে ফিরে আসছে। কেন এটা হয়? তার কারণ হচ্ছে তুমি মনে করো এখানে দাঁড়িয়ে আছো, আর একটা নির্দিষ্ট করে একটা প্রতিফলক আছে, বড় একটা দেওয়াল, তুমি জোরে কথা বলবে, সেই কথাটা কি হয়, ওখানে যাবে, ধাক্কা খাবে, আবার উল্টো দিকে ফিরে আসবে। তাহলে যখন ওই ফিরে আসছে সেই জিনিসটা তুমি যেটা শুনতে পাচ্ছ, প্রথমে তুমি বললে তুমি শুনতে পেয়ে গেলে, তোমার কাছে তুমি বললে তুমি শুনতে পেলে, আবার যখন ধাক্কা খেয়ে ফিরে আসবে কিছুক্ষণ পর, তখন সেই শব্দটা আবার শুনে যাবে। সেই জিনিসটাকে বলা হয় প্রতিধ্বনি। ঠিক? আচ্ছা, প্রতিধ্বনির ব্যাপারটা আবার পরে বলছি, এবার বলি প্রতিফলনের সূত্র। যেমন আলোর প্রতিফলনের সূত্র ছিল, তেমনি শব্দেরও প্রতিফলনের কিছু সূত্র আছে। সূত্রগুলো সেম। কি বলেছে? প্রথমে আপতিত তরঙ্গ, এইভাবেই ভাবো যে একটা তরঙ্গ এইভাবে আপতিত হলো, ধাক্কা খেয়ে ফিরে গেল, তাহলে এটাকে বলা হয় আপতিত শব্দ তরঙ্গ, এটাকে বলা হয় প্রতিফলিত শব্দ তরঙ্গ। তো বলা হচ্ছে আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এরা সবসময় একটা তলে থাকবে, একটা নির্দিষ্ট তল প্লেনে থাকবে। আচ্ছা, আর 2 নম্বর কথা হচ্ছে এটাকে বলা হয় আপতন কোণ, এটাকে বলা হয় প্রতিফলন কোণ। আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান। তো এই ব্যাপারটা সেম জিনিস তোমার আলোর প্রতিফলনের ক্ষেত্রে ছিল, সুতরাং নতুন জিনিস তোমার কখনোই লাগবে না। তোমাকে যদি প্রতিফলনের শব্দের প্রতিফলনের সূত্র বলে, ওখানে কি বলেছিলে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, ওখানে রশ্মি কথাটা বাদ দিয়ে তরঙ্গ ঢুকিয়ে দাও। তাহলে আপতিত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ, আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই তলে বর্তমান, আর আপতন কোণ সমান প্রতিফলন। এই হচ্ছে তোমার প্রতিফলনের সূত্র। আচ্ছা, এখন তোমাকে যেটা দিতে পারে যে প্রতিফলনের এই সূত্রটা তোমাকে একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে বলতে পারে। কিভাবে প্রমাণ করব? প্রমাণ করার ব্যাপার হচ্ছে এরকম, আমি ছবিটা আঁকছি, দেখো। মনে করো তোমার কাছে একটা বড় কার্ডবোর্ড আছে, একটা টেবিলের ওপর রেখেছো, এটা একটা টেবিল। আচ্ছা, টেবিলের ওপর দুটো নল রেখেছো, এই একটা নল, এইখানে তুমি একটা ঘড়ি রাখছো, এটা একটা ঘড়ি। কিরকম ঘড়ি? ওই টিক 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 করে যেটা চলে, শব্দ করে, ডিজিটাল না, এরকম একটা ঘড়ি রেখেছো। তুমি কি এক্সপেক্ট করবে ঘড়িটার শব্দ এটার মধ্যে দিয়ে যাবে? এটার মধ্যে দিয়ে যাবে। এখানে মনে করো ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কি হবে? এইদিকে ফিরে আসার কথা, যে শব্দের প্রতিফলন নেই, তাই না? এবার আরেকটা নল নিলে, আরেকটা নলকে তুমি বিভিন্নভাবে, প্রথমে এইভাবে রাখবে, দেখবে শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না। আস্তে 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 ঘোরাতে ঘোরাতে যখন এই অবস্থায় রাখবে, দ্বিতীয় নলটাকে ঘোরাতে ঘোরাতে, পরীক্ষা করছো তো এই কতটা কি পাওয়া যাচ্ছে, তো ঘোরাতে ঘোরাতে যখন এই অবস্থায় রাখবে, তোমার এখানে কান রাখলে এই ঘড়িটার টিকটিক আওয়াজ একদম পরিষ্কার, খুব জোরে শুনতে পাবে। হ্যাঁ, এখানে আছে, এখানে কান রাখলে শোনা যাবে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু তুমি যদি এই দুটোর ওরিয়েন্টেশন, এটাকে কোনো একটা জায়গায় রেখে এটার ওরিয়েন্টেশন যদি সেভাবে আনতে পারো, দেখবে একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনের জন্য তুমি খুব জোরে ঘড়িটার টিকটিক আওয়াজ শুনতে পাচ্ছ। তো এর থেকেই প্রমাণিত হচ্ছে যে আলোর যে শব্দটা কি হচ্ছে,
এই নলের মধ্য দিয়ে যাচ্ছে, আবার প্রতিফলিত হচ্ছে, আবার এই পথে ফিরে আসছে, সেই জন্য ওখানটায় জোরে শুনতে পাচ্ছ। আচ্ছা, এবার এখানে যেখানে জোরে শুনতে পাওয়া যাচ্ছে সেই পজিশনটাকে ফিক্সড রেখে আমি এইভাবে দুটো দাগ টেনে নিলাম। দাগ টানার পর নল দুটোকে তুলে নিলাম। এবার তারপরে যখন আমি এখানে লম্ব টেনে দেবো, দেখা যাবে এই কোণটা সমান এই কোণটা হচ্ছে, তার মানে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, সেটা প্রমাণিত হয়ে গেল। আর তুমি এখানে ওই যে একই তলে থাকে সেটা তো ওইভাবে প্রমাণ করা যাবে না, সেইভাবে তুমি দেখিয়ে বলবে যে এটা হচ্ছে আপতিত তরঙ্গ, এটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গ, আর এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব। সবাই কি হচ্ছে, তোমার কাগজের ওপর, কাগজ যখন আমি আঁকছি বা বোর্ডের ওপর আছে, তাহলে সেক্ষেত্রে তারা একটা তলে আছে, বোর্ডটা একটা তল, তুমি যখন খাতায় আঁকবে তোমার খাতাটা একটা তল। তল মানে হচ্ছে যার কিছুটা দৈর্ঘ্য আছে, কিছুটা প্রস্থ আছে। তাহলে আমি বলতে পারি আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ, অঙ্কিত অবিলম্ব সবাই একই তলে আছে এবং আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে তোমাকে যেটা চেয়েছিল যে শব্দের প্রতিফলনের সূত্রগুলো প্রমাণ করো, সেটা খুব সহজে আমার প্রমাণিত হবে। আচ্ছা, প্রতিফলনের বেশ কিছু ব্যবহারিক প্রয়োগ আছে যেটা তোমরা জানো। প্রথম কথা হচ্ছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ যন্ত্রে কি হয়, স্টেথোস্কোপ যন্ত্রে একটা লম্বা নল থাকে, যেটা ডাক্তার দুটো যে প্রান্ত থাকে সেটা তোমার কানে, ডাক্তার নিজের কানে নেয়, আরেকটা প্রান্ত তোমার বুকের কাছে ধরে। তো সেক্ষেত্রে কি হয়, বুকের মধ্যে যে হৃৎপিণ্ডের কম্পন হয় সেই কম্পনটা সে ডাক্তার শুনতে পায়। তাহলে এটা কোত্থেকে আসছে, শব্দের প্রতিফলন। শব্দটা ওই নলের মধ্য দিয়ে বারবার প্রতিফলিত হয়ে ডাক্তারের কানে পৌঁছায়। যদি শব্দের প্রতিফলন না হতো তাহলে স্টেথোস্কোপের সাহায্যে কিছুতেই তোমার হার্টের কম্পন ডাক্তার বুঝতে পারতেন না। ঠিক আছে, আরও প্রতিফলনের ব্যবহার আছে, যেমন শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে সমুদ্র আছে মনে করো, সমুদ্রের নিচের কত গভীরতা সেটা বের করে দেওয়া যায়। শুধু তাই নয়, একটা বিমান আকাশে উড়ে যাচ্ছে, বিমানটা কত উঁচুতে উড়ে যাচ্ছে সেটাও বের করে দেওয়া যায়, আমরা পরে আলোচনা করছি। তাহলে শব্দের প্রতিফলনের প্রচুর ব্যবহারিক প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা ব্যাপার মনে রাখবে যে শব্দের প্রতিফলন, শব্দও একটা তরঙ্গ, আলোও একটা তরঙ্গ, কিন্তু দুটোর প্রতিফলনের পার্থক্য আছে। মিল তো আমরা পেয়ে গেলাম, সূত্রগুলো সবই মিলছে। পার্থক্য কোথায়, শব্দ মনে রাখবে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে প্রায়, শব্দের বেগ কত, 340 মিটার, সেই জন্য তরঙ্গ দৈর্ঘ্য হয় প্রায় 17 মিটারের কাছাকাছি, ক্যালকুলেশন করতে। সেখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻8 মিটার বা 10⁻10 মিটার, এই অর্ডারে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেখানে 10⁻10 মিটার অর্ডারে, মানে অ্যাংস্ট্রম অর্ডারে হয়, সেখানে এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 17 মিটার, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি। সেই জন্য মনে রাখবে যে ছোট্ট, একদম ছোট্ট একটা যদি মিটার হয় সেখানে আলোর প্রতিফলন হয়, শব্দের প্রতিফলন করতে গেলে একটা বড় প্রতিফলন প্রয়োজন হয়, একটা বড় দেওয়াল, একটা বড় পাহাড়, এইগুলো হচ্ছে শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলন। কিন্তু ওটার ক্ষেত্রে মিরর, যত ছোটই মিরর হোক না কেন, সেখান থেকে আলোর প্রতিফলন হয়ে থাকে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে শব্দের যদি প্রতিফলন হয় তাহলে সেখান থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে প্রতিধ্বনি, আর এটার ক্ষেত্রে আমি যেটা পাই সেটাকে বলা হয় প্রতিবিম্ব। মোটামুটি এই দুটো পার্থক্য তুমি বলতেই পারো আলোর প্রতিফলনের সঙ্গে শব্দের প্রতিফলনের। আচ্ছা, অনেকভাবে প্রশ্ন দেয় যে শব্দের প্রতিফলনের ক্ষেত্রে বড় প্রতিফলন কেন প্রয়োজন হয়, তখন তোমাকে এটা বলতে হবে যে শব্দের বেগটা অনেক বেশি, বেগটা অনেক কম, যেখানে আলোর বেগ হচ্ছে 10⁸ মিটার, এতটা বেশি, সেখানে শব্দের বেগ খুব কম। সেই রেসপেক্টে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি আলোর তুলনায়, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি সেই জন্য শব্দের প্রতিফলনের জন্য অনেক বড় আকারের প্রতিফলন প্রয়োজন। ঠিক আছে। আচ্ছা, এবার এর ধরনের প্রশ্ন থাকে, তোমার কাছে একটা লোহার পাইপ আছে, ঠিক আছে, তোমার কাছে একটা লোহার পাইপ আছে, তুমি কি করলে, লোহার পাইপের এখানে একটা শব্দ করলে, আর এইদিকে তুমি তোমার বন্ধুকে বললে কান পেতে শুনতে। তো দেখা যাবে তার কানে দুটো আওয়াজ আসছে, তুমি কিন্তু আওয়াজ একবারই করেছো, কিন্তু সে কানে দুবার শুনতে পাচ্ছে। এটা কিন্তু খুব বাস্তব ঘটনা। প্রশ্ন দেবে কেন, তোমাকে বলতে হবে যে শব্দ কিন্তু যে কোনো একটা মাধ্যম প্রয়োজন হয়, ঠিক কথা, এবং শব্দ মনে রাখবে যে কোনো মাধ্যমে যায়। মানে তুমি জলের নিচে ডুব দিলে সেখানে যদি কেউ শব্দ করে তুমি সেই শব্দটা শুনতে পাবে। সুতরাং তরলের মধ্যেও শব্দ যেতে পারে, কঠিন পদার্থের মধ্যেও শব্দ যেতে পারে, আর গ্যাস মাধ্যমে তো শব্দ যেতেই পারে। কঠিন মাধ্যমে শব্দ সব থেকে বেশি তাড়াতাড়ি যায়, আর বায়ু মাধ্যমে বা গ্যাস মাধ্যমে শব্দের বেগ সব থেকে কম, এটাও মনে রেখো।
তাহলে যখন তুমি এখানে শব্দ করছো, শব্দটা কিন্তু দুটো মাধ্যমে যাচ্ছে। একটা হচ্ছে লোহা, লোহা হচ্ছে কঠিন মাধ্যম, সেই লোহার মাধ্যমে যাচ্ছে। আবার এখানে যে বায়ু আছে নলটার মাঝখানে, সেই বায়ুর মাধ্যমে যাচ্ছে। ঠিক? তাহলে দুবার আওয়াজ শুনতে পাচ্ছি কেন? কারণ দুটো মাধ্যমে, কঠিন মাধ্যমে আর বায়ু মাধ্যমে শব্দের বেগটা সমান হবে। দুটো ক্ষেত্রে সমান দূরত্ব যাবে। সাপোজ এই রডটা 10 মিটার দূরত্ব লম্বা, তাহলে 10 মিটার লম্বা শব্দ মাধ্যমে, কঠিন মাধ্যমে বেগ অনেক বেশি, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছাবে, তখন একবার শব্দ শুনতে পাবে। আর বায়ু মাধ্যমে শব্দের বেগ কিছুটা কম, সে অনেকটা বেশ কিছুটা পরে শোনাবে। তাহলে প্রথম যে শব্দটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে কঠিন মাধ্যমে শব্দ যাওয়ার জন্য, আর পরে যে শব্দটা পাচ্ছ সেটা হচ্ছে বায়ু মাধ্যমে শব্দটা বিপরীত প্রান্তে পৌঁছানোর জন্য। ঠিক আছে? বেশ, নেক্সট আলোচনা করব প্রতিধ্বনি। যদিও প্রতিধ্বনি সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে, আমি অলরেডি বলেওছি যে তুমি একটা শব্দ করলে, শব্দ করা মাত্র আমি যে শব্দটা করছি সঙ্গে সঙ্গে আমি শুনতে পাচ্ছি, কিন্তু সবসময় প্রতিধ্বনি শুনতে পাই না। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য কি করতে হবে? প্রতিধ্বনি শোনার জন্য তুমি একটা শব্দ করলে, দূরে একটা বড় প্রতিফলক আছে, সেই শব্দটা প্রতিফলকে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে আবার তোমার কাছে পৌঁছাবে। মানে মূল শব্দটা ছাড়াও প্রতিফলিত শব্দটাকে যখন আমি আলাদা করে বুঝতে পারবো, তখন সেটাকে বলা হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে? উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের প্রতিফলকে প্রতিফলিত হয়ে পৃথকভাবে যদি শ্রোতার কানে পৌঁছায় এবং মূল শব্দটা বাদ দিয়ে আলাদাভাবে যদি শুনতে পাই, তখন সেক্ষেত্রে সেটাকে আমি বলবো প্রতিধ্বনি। এবার প্রতিধ্বনি শোনার ব্যাপারটা আসার সঙ্গে সঙ্গে আমি আরেকটা ব্যাপার এখানে বলি, যে শব্দ নির্বন্ধ, দৃষ্টি নির্বন্ধ হয়, শব্দ নির্বন্ধ হয়। আমি দুটোই একবারে আলোচনা করছি। প্রথমে দৃষ্টি নির্বন্ধটা বলছি, যেটা এখানে আলোচনার দরকার নেই, জাস্ট তোমাকে ধারণা দেওয়ার জন্য। দৃষ্টি নির্বন্ধ তোমার বাস্তব জীবনে ঘটেছে, তোমার অভিজ্ঞতা থাকা উচিত, হয়তো জিনিসটা জানো না। তো প্রথমত বলে রাখি, আমরা যখন কোনো একটা বস্তুকে দেখি, কখন দেখতে পাই? যখন একটা বস্তু থেকে আলো আমার চোখে এসে পৌঁছায়, আমি সেই বস্তুটাকে দেখতে পাই। শুধু তাই নয়, সেই চোখে পৌঁছালো, সেটা মস্তিষ্কে একটা অনুভূতি সৃষ্টি করলো, তবে আমি তার সম্পর্কে একটা অনুভূতি পাই। আচ্ছা, এবার তুমি একটা জিনিস মনে রাখবে। সাপোজ আমি একটা উদাহরণ দিয়েই বলি। তুমি মনে করো একটা ট্রেনের প্ল্যাটফর্মে বসে আছো, নট নেসেসারি ট্রেন, বাসের স্টেশনও বলতে পারো। তো ট্রেনের গায়ে কোথায় যাচ্ছে সেটা লেখা থাকে। সাপোজ একটা ট্রেনের গায়ে তোমার এরকম লেখা আছে, কিছু একটা লেখা আছে, সাপোজ হাওড়া থেকে দিল্লি, এরকম লেখা আছে। ট্রেনটা আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে তোমার সামনে দিয়ে চলে গেল বা দাঁড়ালো, তুমি লেখাটা পড়তে পারলে, নো প্রবলেম। কিন্তু ট্রেনটা যদি থ্রু ট্রেন হয়, থ্রু ট্রেন মানে হচ্ছে সব স্টেশনে দাঁড়ায় না, তুমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো সেই প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়াবে না, ট্রেনটা তোমার সামনে দিয়ে চলে গেল। তুমি লেখাটা পড়ার চেষ্টা করলে, কিন্তু লেখাটা পড়তে পারলে না। কেন পড়তে পারলে না? এটাও একটা প্রশ্ন। এমন তো নয় যে তুমি পড়তে জানো না। পড়তে পারলে না তার কারণ হচ্ছে, তুমি সবসময় মনে রাখবে, কোনো একটা জিনিস যখন তোমার চোখে এসে পড়লো, সেই জিনিসটার অনুভূতি তোমার মাথায় 1-10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। মানে কোনো একটা জিনিস বোঝার জন্য তুমি দেখলে, দেখে তোমার মাথা বুঝলো, সেটা করতে 1-10 সেকেন্ড সময় লাগে। সেই সময়ের মধ্যে যদি আরও কোনো অক্ষর তোমার চোখের সামনে আসে, তুমি সেই অক্ষরটাকে আলাদা করতে পারবে না। এবার ট্রেনটা যখন স্পিডে যাচ্ছে, তুমি এইচ বোঝার আগেই ও, ডব্লিউ, আর, এ এই সব চলে আসছে। সেজন্য ওই শব্দগুলোকে তুমি আলাদাভাবে পড়তে পারছো না। ব্যাপারটা বোঝা গেল? একটা শব্দকে দেখলাম, সেটাকে বুঝলাম, মাথায় অনুভূতি হলো, সেটা 1-10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। ওই সময়ের মধ্যে আর কোনো শব্দকে আমি যদি দেখি, তাহলে কখনোই সেই দুটোকে আমি আলাদা করতে পারবো না। যে কারণে খুব স্পিডে যদি ট্রেন যায়, তাহলে আমি এই লেখাগুলো পড়তে পারি না। বা বাসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, বা গাড়ির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একই রকমভাবে শব্দের ক্ষেত্রেও বলি, কোনো একটা শব্দ শুনলাম, আমার কানের পর্দায় কম্পন সৃষ্টি করলো, শব্দটা আমি শুনতে পেলাম, সেটা আমার মাথায় 1-10 সেকেন্ড পর্যন্ত তার রেস থাকে। ঠিক আছে? এই সময়ের মধ্যে আরেকটা শব্দ যদি আমার কানে এসে পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে সেই শব্দ দুটোকে আমি আলাদা করতে পারবো না। সেই জন্য দেখবে, খুব স্পিডে যদি কেউ কথা বলে, সেই কথাগুলো পরিষ্কার সবসময় বোঝা যায় না। এই যে সময়টা, সেইটাকে বলা হচ্ছে শব্দ নির্বন্ধ। দৃষ্টির ক্ষেত্রেও তাই, ওই 1-10 সেকেন্ড সময়টাকে বলা হয় দৃষ্টি নির্বন্ধ। শব্দের ক্ষেত্রেও তাই, সেই সময়টাকে বলা হয় শব্দ নির্বন্ধ।
তাহলে একটা জিনিস বুঝলাম যে একটা জিনিস তার প্রতিধ্বনি আমাকে যদি শুনতে হয়, আমি প্রথমে শুনলাম, তারপরে শব্দটা বেশ কিছুটা গিয়ে ফিরে আসতে হবে, যার জন্য মানে ওই যে ফিরে আসছে এটাতে যেন একটা সাফিসিয়েন্ট সময় লাগে। অবভিয়াসলি যেন 1-10 সেকেন্ডের বেশি সময় লাগে, মানে অ্যাটলিস্ট 1-10 সেকেন্ড বলতে পারে ন্যূনতম কেস যদি বলতে। তাহলে শব্দটা ওখানে যাবে আবার ফিরে আসবে, এটা করতে যেন অ্যাটলিস্ট 1-10 সেকেন্ড সময় লাগে, তবে সেই শব্দটাকে আলাদাভাবে শুনতে পারবো। এবার যেটা হয় যে এমনি ঘরে বসে আমি প্রতিধ্বনি কেন শুনতে পাই না ছোট ঘরে, কারণ ওই শব্দটা যাচ্ছে আবার ফিরে আসছে, সেটা 1-10 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। এবার সেটা 1-10 সেকেন্ডের মধ্যে হলে হয়তো প্রতিধ্বনি আসছে, এমন নয় যে শব্দ প্রতিফলিত হচ্ছে না, তা নয়, শব্দ প্রতিফলিত হয়ে আসছে, কিন্তু আমাদের কান সেটাকে সেপারেট করতে পারছে না, কারণ খুব তাড়াতাড়ি চলে আসছে। হ্যাঁ, যদি দূরে থাকতো, কত দূরে থাকতো আমরা ক্যালকুলেশন করব, যদি দূরে থাকে, যদি গিয়ে ফিরে আসতে সময় লাগে, তাহলে অবশ্যই আমি শুনতে পাবো। দূরের পাহাড় দেখবে শোনা যায়, তার কারণ কি, দূরের পাহাড়টা অনেকটা দূরে আছে, অনেকটা দূরে থাকলে গিয়ে ফিরে এলো, সময় লাগলো, আমি আলাদা করতে পারলাম। বড় ঘর গেল ফিরে এলো, আমি আলাদা করতে পারবো। আদারওয়াইজ প্রতিধ্বনি সৃষ্টি হলেও আমরা শুনতে পাই না বা শব্দটাকে পৃথক করতে পারি না। ঠিক আছে, এবার আমি বের করতে চাইছি যে কতটা দূরত্ব অ্যাটলিস্ট দরকার। তো আমি ধরে নিলাম তোমার এখানে এই ব্যাপারটাই ধরলাম যে দূরে প্রতিফলক রয়েছে, এখানে একজন ব্যক্তি আছে, আমি ধরে নিলাম এই ব্যক্তির থেকে এর দূরত্ব হচ্ছে এস, আমি এস এর মানটা বের করতে চাইছি। তাহলে আমি কি চাইছি, শব্দ যাবে গিয়ে ফিরে আসবে, এটাতে 1-10 সেকেন্ড অ্যাটলিস্ট সময় লাগে। এবার শব্দের বেগ কত, আমি ধরে নিলাম শব্দের বেগ হচ্ছে ধরে নিলাম না, এটাই মোটামুটি 330 বা 332 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে শব্দের বেগ। আচ্ছা, টি কত বলে দিয়েছে, 1-10 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, এস ইকুয়াল টু ভিটি 110 ইন্টু 332, তাহলে এটা পড়ে থাকছে 33.2 মিটার, তাই না? তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 33.2 মিটার, আমি এটাকে একটা এক্স নাম দিব। তাহলে শব্দকে 33.2 মিটার পথ অতিক্রম করতে হবে, কিসে, গিয়ে যদি ফিরে আসে তবে 33.2, ঠিক আছে? মানে 33.2 মিটার এইটুকু নয়, এখান থেকে এইটুকু নয়। শব্দটা কখন শুনতে পাবো প্রতিধ্বনি, যখন যাবে আবার ফিরে আসবে। তাহলে এই দূরত্বটা যদি এস হয়, তাহলে শব্দ কতটা যাচ্ছে, এস প্লাস এস, শব্দ 2s দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমি বলতে পারি 2s সমান 33.2, তাহলে s ইকুয়াল টু পড়ে থাকছে 2 দিয়ে ভাগ করে দাও 16.6 মিটার। সেই জন্য বলে রাখি, একটা ঘরের দৈর্ঘ্য যদি 17 মিটারের কাছাকাছি হয়, অ্যাটলিস্ট 16.6 মিটার, তাহলে সেই ঘরে প্রতিধ্বনি শুনতে পাবো। আদারওয়াইজ 16 মিটারের কম যদি হয়, তাহলে সেই প্রতিধ্বনি আমরা শুনতে পাবো। আবার ব্যাপারটা বলি, তুমি প্রতিধ্বনি কখন শুনতে পাবে, তুমি একটা শব্দ বললে, সেটা গেল, ধাক্কা খেলো, ফিরে এলো, তবে তুমি প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে শব্দকে কত দূরত্ব যেতে হচ্ছে, একবার এস যেতে হচ্ছে, একবার এস ফিরে আসতে হচ্ছে। তাহলে শব্দকে 2s দূরত্ব অতিক্রম করতে হচ্ছে যদি শ্রোতা আর প্রতিফলকের মধ্যে দূরত্ব এস হয়, তাই না? তাহলে শব্দ যাচ্ছে কত, 33.2, তাহলে আমি লিখতে পারি 2s সমান 33.2, তাহলে সেখান থেকে এস এর মান আসছে 16.6। তাহলে তুমি মনে রাখবে, দুটো দেওয়ালের মধ্যে দূরত্ব যদি 17 মিটারের কাছাকাছি বা তার বেশি হয়, তাহলে সেই ঘরে অবশ্যই প্রতিধ্বনি শুনতে পাবে। আর যদি 16.6 এর কম হয়, তাহলে কোনোভাবেই তুমি প্রতিধ্বনি শুনতে পাবে না। তাহলে একটা ক্ষণস্থায়ী শব্দ যদি শুনতে হয় প্রতিধ্বনি, তাহলে সেক্ষেত্রে উৎস আর প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হওয়া প্রয়োজন, অবভিয়াসলি 16.6। আচ্ছা, ভি এর মান আমি 332 ধরেছি, তোমার পরীক্ষায় 340 দিয়েও অঙ্কটা আসতে পারে। তোমাকে বললাম যে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য কত দূরত্ব হওয়া প্রয়োজন উৎস আর প্রতিফলকের, তোমাকে দেওয়া হলো ভি ইকুয়াল টু 340। যদি ভি 340 দেয়, তাহলে 340 ধরে ক্যালকুলেশন করবে। যদি 330 দেয়, 330 ধরে ক্যালকুলেশন করবে, যেটা পরীক্ষায় দেবে সেটা ধরেই তোমার ক্যালকুলেশন এগোবে, নিজের মতো করতে যাবে না। বেশ, আচ্ছা, অন্যভাবেও কিছু প্রশ্ন থাকে, যেমন হচ্ছে যে একমাত্রিক শব্দ, দ্বিমাত্রিক, মাত্রার ব্যাপারটা তোমরা জানো, সিলেবল, যে আমরা কোনো একটা কথা উচ্চারণ করতে গেলে ভেঙে ভেঙে বলি, একবারে বলতে পারি না। যেমন আমি খুব সুন্দর একটা কথা বলি যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, আমি 4 বারে বলছি, তাহলে এখানে এটা হয়ে গেল 4 মাত্রার শব্দ। যদি আমি বলি এডুকেশন, অত শব্দটা নেই, বিউটিফুল,
বিউটিফুল, তাহলে এটা হয়ে গেল ত্রিমাত্রিক শব্দ। ঠিক আছে, তোমরা এগুলো জানো, সিলেবল যেটাকে বোঝায়। এবার বলি, তুমি যতই চেষ্টা করো যে 1 সেকেন্ডে তুমি 5টার বেশি সিলেবল, সিলেবলকে বাংলায় বলে পদাংশ বা পদের অংশ, 5টার বেশি পদাংশ তুমি উচ্চারণ করতে পারবে না। তুমি এমনি বললে কেন বিউটিফুল, আমার সাপোজ 1 সেকেন্ড লাগলো, কটা সিলেবল বললে? 3টে, তাই ম্যাক্সিমাম ধরে নিলাম 5টা। খুব ভালো হলে তুমি 5টা পর্যন্ত সিলেবল উচ্চারণ করতে পারো 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে 5টা পদাংশ, তাহলে একটা পদ উচ্চারণ করতে কত সময় লাগে তুমি রৈখিক নিয়মে বলো? তাহলে সেক্ষেত্রে 1-এর 5 সেকেন্ড লাগবে। বোঝা গেল? তার মানে তুমি বলতে পারো যে একটা একমাত্রিক শব্দের কথা যদি বলি, সাপোজ গো, ডু, এইটা উচ্চারণ করতে তোমার, এটা হতে তোমার 1-এর 5 সেকেন্ড সময় লাগবে। ঠিক, তাহলে 1-এর 5 সেকেন্ড সেই সময়ে শব্দ কতটা দূরত্ব যাবে সেটা বের করে ফেলি। তাহলে একমাত্রিক শব্দের জন্য যখন আমি ক্যালকুলেশন করবো, পরীক্ষা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে একমাত্রিক শব্দ বা একটি পদ বিশিষ্ট শব্দ, তার প্রতিধ্বনি শোনার জন্য উৎস আর প্রতিফলকের দূরত্ব কত হবে। তা তুমি প্রথমে বলবে যে আমরা 1 সেকেন্ডে 5টির বেশি পদাংশ উচ্চারণ করতে পারি না। তাহলে একটা পদাংশ যুক্ত পদ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আমার 1-এর 5 সেকেন্ড সময় লাগে। তাহলে এবার আমি বের করে ফেলবো যে 1-এর 5 সেকেন্ডে শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে। ভি এর একটা মান দেওয়া থাকবে, আমি ধরে নিলাম 330, তাহলে এটা পড়ে থাকছে 5-6-30, 5-6-30, 66 মিটার। তাহলে ওই 1-এর 5 সেকেন্ডে শব্দ 66 মিটার যেতে পারে। তার মানে এখানে যদি তোমার উৎস হয় আর এখানে যদি প্রতিফলক হয়, এটাকে যদি আমি এস বলি, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি 2s সমান 66, এস সমান কত হবে? 33 মিটার। তাহলে সেক্ষেত্রে একমাত্রিক শব্দের জন্য উৎস আর প্রতিফলকের মধ্যে দূরত্ব হয়ে যাবে ওই 33 মিটার। আচ্ছা, যদি দ্বিমাত্রিক শব্দ বলে, পরীক্ষায় দিয়ে দিতে পারে দ্বিমাত্রিক, তাহলে তোমার একটি পদাংশ উচ্চারণ করতে সময় লাগে 1-এর 5, তাহলে দ্বিমাত্রিক হলে কত সময় লাগবে? 2-এর 5। যদি ত্রিমাত্রিক হয় 3-এর 5, আমি একবারে করে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, যেটা 1-এর 5 করেছিলাম তাহলে এটা 2-এর 5 করে দেবো। 2-এর 5 করলে এটা একটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 132। তাহলে সেক্ষেত্রে দূরত্বটা কত হবে? 132/2 মানে 66 মিটার। যদি ত্রিমাত্রিক হয় এটা হয়ে যাবে 3-এর 5, তাহলে 2-এর 5-এর জায়গায় ত্রিমাত্রিক করলে এটা 3-এর 5, 3-এর 5 করলে এটা ইনটু 3 হয়ে যাবে, 198 হবে। তাহলে সেটা হয়ে যাবে 198/2 ইকুয়াল টু 99 মিটার। তাহলে একমাত্রিক শব্দের জন্য শ্রোতা আর উৎসের দূরত্ব, শ্রোতা আর প্রতিফলকের দূরত্ব 33 মিটার, দ্বিমাত্রিক শব্দ হলে 66 মিটার, ত্রিমাত্রিক শব্দ হলে 99 মিটার। তো তোমাকে বলে রাখি, তোমাকে একমাত্রিক দ্বিমাত্রিক না বলে তোমাকে শব্দ বলে দিল। সাপোজ বললো বিউটিফুল, এর প্রতিধ্বনি শুনতে গেলে তোমার কত, তখন বুঝতে হবে বিউটিফুল মানে 3টে মাত্রা, তাহলে আমাকে ত্রিমাত্রিকের জন্য ক্যালকুলেশন করতে হবে। তোমাকে বললো কেমিস্ট্রি, কেমিস্ট্রি 3টে, তখন তোমার এটা করতে হবে। এইভাবে তোমার ক্যালকুলেশন এগোবে। ঠিক আছে, বেশ। এবার প্রতিধ্বনির কিছু ব্যবহারিক প্রয়োগ বলি। ব্যবহারিক প্রয়োগ প্রমাণ করতে হবে। সাপোজ স্টেথোস্কোপের ব্যাপারটা তো আর আমি প্রমাণ করতে পারবো না, আমি দুটো প্রমাণ এখানে করবো, যে সমুদ্রের গভীরতা আর বিমানের উচ্চতা, এই দুটোই কিন্তু আমরা করে দিতে পারি। কিভাবে? প্রথমে সমুদ্রের গভীরতা বলি। মনে করো একটা সমুদ্রের গভীরে তুমি গেছো, সেখানে তোমার কি হয়েছে, তুমি সমুদ্রের গভীরতা মাপতে চাইছো। যদিও বলে রাখি এটা একটা টেন্টেটিভ থিওরি, তার কারণ হচ্ছে সমুদ্রের গভীরতাটা, সমুদ্র কখনো এরকম হয় না, তাই না? উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়। তো যদি এরকম হয় তাহলে টেন্টেটিভ একটা ধারণা কিন্তু দেওয়া যেতে পারে। কিভাবে সেটাই বলতে চাইছি। আচ্ছা, আমি ধরে নিলাম এখান থেকে এটা হচ্ছে তোমার তাহলে গভীরতা। আমি কি করলাম, একটা নির্দিষ্ট গভীরতায় জলের উপরিতল থেকে, সাপোজ এখান থেকে এইচ গভীরতায় এখানে একটা সোর্স নিলাম, আর এখানে আমি একটা নিলাম এইচ। এইচ মানে হচ্ছে, এইচটা হচ্ছে হাইড্রোফোন যন্ত্র। কি বলে হাইড্রোফোন যন্ত্রটা? কি হাইড্রোফোন যন্ত্র হচ্ছে শব্দ ডিটেক্ট করার একটা যন্ত্র। আর এটা যেটা এঁকেছি সেটা হচ্ছে একটা জাহাজ। জাহাজ
জাস্ট এরকম জাহাজ বলে দেবে তাহলেই হবে, তোমাকে জাহাজ আঁকতে হবে না, জাস্ট এরকম দেখালেই হবে। তা আমি কি করেছি, জলের উপরিতল থেকে এইচ গভীরতায় একটা সোর্স রেখেছি, সোর্স মানে একটা সাপোজ বিস্ফোরক, শব্দ উৎপন্ন হবে, আর একটা হাইড্রোফোন যন্ত্র রেখেছি যেটা ওই শব্দটাকে ডিটেক্ট করবে। তো দেখা যাবে ওই হাইড্রোফোন যন্ত্রে দুবার শব্দ শোনা যাবে। কেন? শব্দ একবার এই পথে যাবে, এসএইচ পথে যাবে, আরেকবার হতে পারে শব্দ নিচের প্রতিফলকে প্রতিফলিত হয়ে পৌঁছাবে। তাহলে তোমার দুবার শব্দ পাবে, ডিটেক্ট করবে, একটা এসওএইচ পথে আর একটা হচ্ছে এসওএইচ বা এসও প্লাস ওএইচ পথে। ঠিক বললাম? আচ্ছা, এবার আমি দেখতে চাইছি হাইড্রোফোন তো তোমার ডিটেক্ট করছে, কখন পেয়ে যাচ্ছি আমি? তাহলে ধরে নিলাম এই পথে যেতে সময় লাগছে T1 আর এই পথে যেতে সময় লাগছে T2। তাহলে খুব সহজে বের করতে পারি। দেখো, আমি ধরে নিলাম জলের মধ্যে শব্দের বেগ হচ্ছে v, তাহলে আমি SH সমান লিখতে পারি v ইন্টু T1, অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। বেগ কত জলের মধ্যে v, সময় কত লিখেছি SH পথে T1। আচ্ছা, এর নাম দিয়ে দিই, সাপোজ n দিয়ে দিলাম। তাহলে nটা নিশ্চয়ই মধ্যবিন্দু হবে, তাহলে সেক্ষেত্রে SH সমান যদি এটা হয় তাহলে SN সমান আমি বলতে পারি হাফ v T1। আচ্ছা, এবার দেখো SOH এই গোটা পথটা বা SO প্লাস OH এটা সমান কত হবে v T2, বেগ ইনটু সময়। তাহলে আমি বলতে পারি SO সমান 2SO সমান v T2, কারণ সিমেট্রিক ছবি। তাহলে SO ইকুয়াল টু করে থাকছে হাফ v। এবার যদি আমি এই ট্রায়াঙ্গেলটা নিই, ট্রায়াঙ্গেল SON, আশা করছি বুঝতে পারছো। তোমরা পিথাগোরাসের সূত্র পড়েছো। পিথাগোরাসের সূত্র কি বলছে, একটা যদি সমকোণী ত্রিভুজ নিই, এটা সমকোণী ত্রিভুজ, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় অতিভুজ। এটার ক্ষেত্রে বলা যায় পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই গোটা ব্যাপারটাকে বলা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি লিখতে পারি SO স্কয়ার সমান SN স্কয়ার প্লাস NO স্কয়ার। তাহলে আমার দরকার NO স্কয়ার, এটা পড়ে থাকছে SO স্কয়ার মাইনাস SN স্কয়ার, মান বসিয়ে দাও। NO স্কয়ার SO স্কয়ার, SO স্কয়ার মানে হচ্ছে হাফ v T2 স্কয়ার হাফ v T1, হাফ v T1 SN স্কয়ার। আচ্ছা, এখান থেকে তুমি করে দিতে পারো 1/4 কমন নিয়ে নাও, v স্কয়ারটাও কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে T2 স্কয়ার মাইনাস T1 স্কয়ার। তাহলে NO রুট ওভার করে দাও, এটা পড়ে থাকছে v/2 আর এটা পড়ে থাকছে T2 স্কয়ার মাইনাস T1 স্কয়ার। তাহলে ON টা কত এটা পেয়ে গেলাম। তাহলে অ্যাকচুয়াল গভীরতা যদি বলতে চাই, অ্যাকচুয়াল গভীরতা হয়ে গেল H প্লাস ON বা NO, H প্লাস v/2 রুট ওভার T2 স্কয়ার মাইনাস T1 স্কয়ার। দেখো এই এক্সপ্রেশনের এটা হচ্ছে গভীরতার এক্সপ্রেশন, সবগুলো তোমার জানা। H কত গভীরতায় রেখেছো তোমার জানা, v জলে শব্দের বেগ কত জানো, T2 আর T1 তো হাইড্রোফোন যন্ত্র ডিটেক্ট করবে। কতক্ষণ পরে তুমি SH পথে যাওয়ার প্রথম শব্দটা শুনতে পেয়েছো, প্রথম শব্দ যেটা শুনতে পাবে সেটা হচ্ছে T1, দ্বিতীয় শব্দ যেটা শুনতে পাবে সেটা হচ্ছে T2। ঠিক, বেশ। তাহলে আমি খুব সহজে সমুদ্র কতটা গভীর সে সম্পর্কে একটা আইডিয়া দিতে পারি, যদিও সবটাই থিওরিটিক্যাল। বাস্তবে সমুদ্র ওইভাবে প্লেন, নিচের তলটা ওইভাবে সমতল হয় না, সুতরাং সবসময় এটা করা সম্ভব নয়, থিওরিটিক্যালি অবভিয়াসলি করা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে বিমানের উচ্চতা। তো এটা হচ্ছে আমার গ্রাউন্ড আর এটা হচ্ছে বিমানের উচ্চতা। বিমান সাপোজ এই উচ্চতায় উড়ে যাচ্ছে, কিভাবে আমি প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে ওই বিমানটা কত উচ্চতায় উড়ে যাচ্ছে সেই জিনিসটা বের করে দিতে পারি। তো আমি ধরে নিলাম বিমানটা প্রথমে এই অবস্থানে, কোনো একটা সময় এই ধরে নাও এই অবস্থানে আছে, প্রথমে এই অবস্থানে আসছে এবং বিমানটা সাপোজ স্মল v বেগে উঠে যাচ্ছে।
তো আমি ধরে নিলাম প্লেনটা যখন এই অবস্থানে আছে, তখন ওই প্লেনে থাকা কোনো একজন ব্যক্তি একটা গুলি ছুড়লো, সাপোজ কোনোভাবে শব্দ করলো, পিস্তল আছে সাপোজ, পিস্তলের সাহায্যে গুলি ফায়ার করলো, এবং বিমানটা যতক্ষণে বি বিন্দুতে এসে পৌঁছালো, বিমানটা যখন বি বিন্দুতে এসে পৌঁছালো তখন সে সেই শব্দটার প্রতিধ্বনি শুনতে পেল। ওটা ব্যাপারটা আবার বলছি, এটা ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় বিমান উঠছে, বিমানটি যখন এই অবস্থানে, তখন বিমানে থাকা এক ব্যক্তি একটা পিস্তল ফায়ার করলো, এবং ওই উঠতে উঠতে বিমান থামেনি, ওরা অবস্থাতে যখন বি বিন্দুতে পৌঁছালো সে প্রতিধ্বনি শুনতে পেল। যদি প্রতিধ্বনি শুনতে না পাওয়া যায় তাহলে বিমানের উচ্চতা কিন্তু বের করা যাবে না। এবার যদি শুনতে পাই তাহলে কি ঘটনা ঘটবে? যদি শুনতে পাই আমি ভাবতে পারি শব্দ এই পথে আপতিত হলো, ওই পথে ফিরে গেল, এ বি সাপোজ এটা ও, এটা সাপোজ বি, তাহলে শব্দ এ থেকে ও হয়ে বি পথে গেছে, আর বিমানটা এ থেকে বি হয়ে বি পথে গেছে। তাহলে এখানে দুটো বেগের কথা ভাববো, একটা হচ্ছে শব্দের বেগ, একটা বিমানের বেগ। আগের ক্ষেত্রে কি ছিল? টাইমটা আলাদা ছিল, এখানে বেগটা আলাদা। আমি ধরে নিলাম শব্দের বেগ হচ্ছে ক্যাপিটাল ভি, আর স্মল ভিটা হয়ে যাচ্ছে বিমানের বেগ। তাহলে এবার যদি একই রকম ভাবে ভাবি যে এ থেকে বি সাপোজ কি সময় লেগেছে, আমি লিখতে পারি ভিটি, তাহলে এপি সমান কি হবে? তাহলে এপি সমান হয়ে যাবে হাফ অফ ভিটি, হয়ে গেল। আচ্ছা, এ থেকে ও হয়ে বি, সেটা হয়ে যাচ্ছে এও প্লাস ওবি, সেটা সমান কত হয়ে যাবে? ক্যাপিটাল ভি ইন্টু ডি, শব্দের বেগ। তাহলে আমার পড়ে থাকছে এও সমান হাফ ভিটি। আবার পিথাগোরাস নিয়ে নেব, ত্রিভুজ এওপি, পিথাগোরাস মানে অতিভুজ স্কয়ার, মানে এও স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার এপি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ওপি স্কয়ার। আমার ওপিটা দরকার, তাহলে ওপি স্কয়ার সমান এও স্কয়ার মাইনাস এপি স্কয়ার। আচ্ছা, এও স্কয়ার মানে হচ্ছে 1/4 ভি স্কয়ার টি স্কয়ার, এটা হয়ে যাচ্ছে 1/4 ভি স্কয়ার স্কয়ার। তাহলে টি স্কয়ার বাই 4 যদি কমন নিই, এটা পড়ে থাকছে ভি স্কয়ার মাইনাস ভি স্কয়ার। এটা ওপি, এটা স্কয়ার ছিল, আমি রুট ওভার করে দিই, ও না স্কয়ার করছি তো, এটা হয়ে যাচ্ছে ভি স্কয়ার মাইনাস ভি স্কয়ার। তাহলে ওপি সমান পড়ে থাকছে টি বাই 2 রুট ওভার ভি স্কয়ার মাইনাস ভি স্কয়ার। ঠিক আছে? তাহলে এইভাবে আমি খুব সহজে থিওরিটিক্যালি একটা বিমান কত উচ্চতায় উঠছে সে সম্পর্কে আমি একটা ধারণা পেতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে এ বিন্দুতে যে ফায়ার করলো, তাকে যে সাপোজ একটা স্টপ ওয়াচ আছে, এ বিন্দুতে ফায়ার করা মাত্র স্টপ ওয়াচ অন হলো, এবং বি বিন্দুতে যখন পৌঁছালো তখন যদি সে প্রতিধ্বনির শব্দ শুনতে পায় তাহলে সেই মুমেন্টে সে স্টপ ওয়াচটা অফ করবে। তাহলে এ থেকে বি যেতে কত সময় লাগলো সেটা আমি পেয়ে যাব। এবার এ থেকে বিতে বিমানের যেতে যদি টি সময় লাগে, তাহলে আমি ভেবে নিতে পারি শব্দটা এ থেকে ও হয়ে বিতে পৌঁছাতে নিশ্চয়ই টি সময় লেগেছে। এবার এই দুটো সময় যদি ম্যাচ করে তাহলেই এটা কিন্তু সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। থিওরিটিক্যালি কোনো প্রবলেম নেই, থিওরিটিক্যালি এটা অবশ্যই সম্ভব। বেশ, এই পর্যন্ত আলোচনা রইল, বাড়িতে ভালো করে পড়বে এই ব্যাপারগুলো।